11.21 লক্ষ কোটি টাকা। তো এই মোট চারটে ক্ষেত্র বা চারটি সেক্টরে কিন্তু আমাদের হাইলাইট করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই স্বাগত বিএসএসআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রক এর দ্বারা ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট 2025-26 কিন্তু প্রকাশিত হলো। এই কেন্দ্রীয় বাজেট 2025-26-এ শ্রীমতী নির্মলা সীতারামনজি তিনি কোথায় কি বলেছেন সমস্তটাই আমরা কিন্তু দেখব আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস, যেখানে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে ডিটেল বাজেট আমাদের পড়ে দরকার নেই, তার কারণ আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তি করে আমরা এই ক্লাসটি রেখেছি। তো আমাদের এক্সাম ওরিয়েন্টেড কিন্তু ক্লাস থাকছে, অর্থাৎ যেখান থেকে বা যেই সমস্ত পোর্শন থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় সেই সমস্ত পোর্শনগুলো কিন্তু আমরা দেখব এই ক্লাসের মাধ্যমে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো সেশনটিকে স্টার্ট করার আগে তোমাদের বলে রাখি, আগামীকাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে তোমাদের জন্য কিন্তু শুরু হচ্ছে নতুন ফ্রি ব্যাচ, অর্থাৎ যারা আরআরবি গ্রুপ ডিকে টার্গেট করছো, তো সেই গ্রুপ ডিকে টার্গেট করছো যারা, তাদের জন্য একটা পারফেক্টলি ফ্রি ব্যাচ কিন্তু লঞ্চ করা হচ্ছে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাস পেয়ে যাবে। সঙ্গে থাকছে স্ট্র্যাটেজিক্যাল সেশনও, যেখান থেকে তোমরা পাবে কি পাবে ফ্রি ক্লাসেস পেয়ে যাবে, ই ম্যাগাজিনস পেয়ে যাবে, ক্লাস পিডিএফস এবং অবশ্যই করে পেয়ে যাবে কিন্তু PYQ পেপারস। তো তার জন্য এই যে অ্যাপ অর্থাৎ বিএসএসআই কম্পিটিটিভ, এই অ্যাপটিকে কিন্তু ইনস্টল করতে একদমই ভুলো না। তার পাশাপাশি তোমাদের ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা কিন্তু জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখান থেকে তোমরা অন টাইমে সমস্ত নোটিফিকেশনস পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই কেন্দ্রীয় বাজেট 2025-26। দেখো, এই যে কেন্দ্রীয় বাজেট 2025-26 সেটি সম্প্রতি কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন তিনি কিন্তু সংসদে বা পার্লামেন্টে পেশ করলেন। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হিসেবে কি আসতে পারে? প্রশ্ন হিসেবে তোমাদের এখান থেকে আসতেই পারে যে আমাদের বাজেট অর্থাৎ কেন্দ্রীয় বাজেট 25-26 পেশ করলেন শ্রীমতী নির্মলা সীতারামন। তিনি কোন মন্ত্রী বা কোন আমাদের মিনিস্ট্রিকে তিনি সামলাচ্ছেন? তিনি সামলাচ্ছেন কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট মিনিস্ট্রি। ঠিক আছে, তো এই যে 2025-26-এর যে বাজেট, এই বাজেটের বাজেটটা আমরা একবার অনুমানগুলো অর্থাৎ কি কি এক্সপেকটেশন রয়েছে সেই বাজেট সম্পর্কে দেখা যায়। তো তার আগে বলে রাখি যে বাজেট কি। বাজেট হয়ে যাচ্ছে যে ধরো আমরা যদি কোনো একটা জিনিস কিনতে চাই, তার আগে আমরা তো হুট করে জিনিসটা কিনি না, আগে আমাদের একটা আমাদের আগে বুঝতে হবে যে আমার কাছে এত টাকা রয়েছে, তো আমাকে এই টাকার অনুযায়ী কিন্তু আমাকে জিনিসটি কিনতে হবে। তো সেই জন্য আমরা আগে থেকে একটা অ্যাজাম্পশন করে নিই, আগে থেকে আমরা কি করে নিই, একটা এক্সপেকটেশন নিয়ে চলি যে আমাদের এত টাকা খরচ হতে পারে। তো এই যে আগে থেকে যে আমি একটা ফিক্সড করে রাখলাম অ্যামাউন্ট, এইটাকেই কিন্তু বলা হচ্ছে বাজেট। তো এটা পরবর্তীকালে চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে, সেটা ইন ফিউচারের বিষয়, কিন্তু একটা বাজেট অর্থাৎ একটা এস্টিমেটেড অ্যামাউন্ট কিন্তু ধরে চলতে হয়। তো ঠিক সেই রকমই আমাদের 2025-26 অর্থাৎ যার আর্থিক বছর কিন্তু শুরু হতে চলেছে পয়লা এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। 31 মার্চ পর্যন্ত কিন্তু হতে চলেছে এই আর্থিক বছরে। তো যেখানে আমাদের বাজেটে বলা হয়েছে যে টোটাল ধার ছাড়া মোট প্রাপ্তি এবং মোট ব্যয় কত হবে। মোট প্রাপ্তি অর্থাৎ আয় হবে 34.96 লাখ ক্রোড় এবং ব্যয় হবে 50.65 কোটি 65 লক্ষ কোটি টাকা। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে দেখো ধার ছাড়া আমরা ধার কখন নিই? আমরা ধার তখনই নিই যখন আমাদের কোষাগার শূন্য হয়ে পড়ে, যখন আমরা যে জিনিসটাকে পারচেজ করতে যাব বা কিনতে যাব, সেইটা কিনতে গেলে আমার পকেটে টাকা নেই, উল্টে আমাদের কি করতে হয়,
অন্য কারোর থেকে টাকা বড় করতে হয়, ধার নিতে হয়, সেটাই কিন্তু এখানেই ধার। কিন্তু আমাদের দেশ কি মানে নিজের পকেট থেকে তো দেবে না, সেই দেশ বা আমাদের ইন্ডিয়ান ইকোনমি কি করবে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করবে, অন্য কোনো দেশ থেকে টাকা ধার নেবে বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে টাকা ধার নেবে। তো সেই ধার ছাড়া যে মোট প্রাপ্তি মানে কত আয় হয়েছে, আর মোট ব্যয় মানে অবশ্যই করে কত এক্সপেন্স হয়েছে। তো আয় দেখো 36.96 লক্ষ কোটি টাকা, কিন্তু ব্যয় দেখো 50.65 লক্ষ কোটি টাকা। তার মানে দেখো আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি। দ্যাট মিনস আমরা বলতেই পারি যে 2025-26-এর জন্য অনুমান করা হয়েছে বা এস্টিমেট করা হয়েছে বা অ্যাজাম্পশন অ্যাজিউম করা হয়েছে যে এখানে কিন্তু ঘাটতি হতে পারে, এখানে ঘাটতি কিন্তু হতে পারে, অর্থাৎ যাকে বলা হচ্ছে ডেফিসিট। ওকে, ডেফিসিট হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। ওকে, যদি বলা হয়ে থাকে নিট কর প্রাপ্তি কত, অর্থাৎ কোনো কিছু আমাদের যেই ইন্ডিয়ান গভর্নমেন্ট কত টাকা প্রফিট করতে পারে বা মুনাফা অর্জন করতে পারে, তাহলে সেটা হচ্ছে কত 28.37 লক্ষ কোটি বা আমাদের লক্ষ কোটি টাকা। এই যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যামাউন্টগুলো থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসে। তাহলে 28.37 আমাদের 28.37 লক্ষ কোটি টাকা নিট কর প্রাপ্তি আয়। যদি বলা হয়ে থাকে যে রাজস্ব ঘাটতির যে জিডিপি, রাজস্ব ঘাটতি অর্থাৎ ফিসকাল ফিসকাল ডেফিসিটটা কি? ফিসকাল ডেফিসিট হয়ে যাচ্ছে যে মানে কোনো দেশের কোনো অর্থনীতির মোট যে আয় আর মোট যে ব্যয়ের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে কিন্তু বলা হয়ে থাকে আমাদের বাজেট ঘাটতি। যদি আমরা ব্যয়ের থেকে মানে আয় যদি কম হয় তাহলে সেটাকে বলা হয় বাজেট ঘাটতি। কিন্তু এখানে রাজস্ব ঘাটতিটা কি বা ফিসকাল ডেফিসিটটা কি? রাজস্ব ঘাটতি হচ্ছে যে যদি আমরা আমাদের ভারতবর্ষের বা যে কোনো অর্থনীতির মোট ব্যয় এবং মোট আয়ের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য বার করি, কিন্তু কোনো রকমের বড়োয়িং ছাড়া বা ধার নেওয়া অ্যামাউন্টগুলো ছাড়া, তাহলে সেইটাকেই বলা হচ্ছে কিন্তু ফিসকাল ঘাটতি বা রাজস্ব ঘাটতি। সেই রাজস্ব ঘাটতি অনুযায়ী জিডিপি হচ্ছে প্রায় 4.4% বা 4.4%। মোট বাজার ধার অনুমান মানে কত করা হয়েছে? মোট বাজার ধার অনুমান কিন্তু করা হয়েছে 14.82 লক্ষ কোটি টাকা। 14.82 লক্ষ কোটি টাকা কিন্তু আমাদের ধার করা হয়েছে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ যাকে আমরা ইন শর্ট FY দিয়ে ডিনোট করি, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এ 11.21 লক্ষ কোটি টাকা কিন্তু ক্যাপেক্স অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ব্যয় হিসেবে নির্ধারণ কিন্তু করা হয়েছে, যেটি আমাদের জিডিপির 3.1%। কত? জিডিপির 3.1% হচ্ছে এই 11.21 লক্ষ কোটি টাকা, যেটা ক্যাপেক্স এক্সপেন্ডিচার বা ব্যয় নির্ধারণ করা কিন্তু হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের বাজেটের অনুমান 2025-26-এর। এগুলো পরীক্ষায় কিন্তু সাংঘাতিক পরিমাণে জিজ্ঞাসা করে, এই জন্য তোমাদের আমি এটা সবার প্রথমে রেখেছি। তো আমাদের এই কেন্দ্রীয় বাজেট কিন্তু দুটি পার্টে বিভক্ত, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে মূলত বলা হয়েছে যে এই ইউনিয়ন বাজেট 2025-26 কি কোন কোন ক্ষেত্র বা কোন কোন সেক্টরের ওপর ভিত্তি করা। ঠিক, তো সেই রকমই আমরা দেখতে পাচ্ছি যে 2025-26-এর বাজেটে মোট 4টি সেক্টর বা 4টি ক্ষেত্রের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে। যেমন একটা হচ্ছে কৃষি, একটা হলো কৃষি, একটা হচ্ছে MSME অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, একটা হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, এবং আরেকটি হয়ে যাচ্ছে আমাদের রপ্তানি বা এক্সপোর্ট। তো এই মোট 4টে ক্ষেত্র বা 4টি সেক্টরে কিন্তু আমাদের হাইলাইট করা হয়েছে, এবং যেটা মানে আলটিমেটলি এটা কেন করা হয়েছে, যাতে আমরা বিকশিত ভারতের দিকে আরও এগিয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি। বিকশিত ভারত মানে কি? 2047 সালটিকে কিন্তু বিকশিত ভারত হিসেবে কিন্তু আমাদের বলা হচ্ছে, কারণ আমাদের 2047-এ কি হবে, 100 বছর কিন্তু পূর্ণ হতে চলেছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা। তো সেই 2047 সালটিকে টার্গেট করে কিন্তু এই বিকশিত ভারত এটি রাখা হয়েছে, এবং এর জন্য এই যে 4টে সেক্টর, এই 4টে সেক্টর বা 4টে ইঞ্জিনকে কিন্তু এখানে বলা হয়েছে। তো প্রথমেই থাকছে আমাদের উন্নয়নের যেটা ফার্স্ট ইঞ্জিন বা প্রথম ইঞ্জিন, অর্থাৎ যেটি হয়ে যাচ্ছে কৃষি বা এগ্রিকালচার।
তো যদি আমরা কৃষি বা এগ্রিকালচারের কথা বলি তাহলে কৃষি হয়ে যাচ্ছে সম্পর্কে যদি দেখা যায়, দেখো যে রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে এই কর্মসূচি কিন্তু চালু হবে, যেখানে প্রায় 1.7 কোটি কৃষক কিন্তু উপকৃত হবে এই বাজেটের দ্বারা। শুধুমাত্র তাই নয়, এখানে আমাদের এই সমস্ত কৃষককে উপকৃত করার জন্য কম উৎপাদনশীলতা, মাঝারি ফসলের তীব্রতা এবং গড় ঋণের যে প্যারামিটার সহ প্রায় 100টি জেলাকে কিন্তু এর আন্ডারে কভার করা হবে। সেকেন্ডলি, দক্ষতা, বিনিয়োগ, প্রযুক্তি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে, অর্থাৎ আরও ইনোভেট করতে বা চাঙ্গা করার মাধ্যমে কৃষিতে কম কর্মসংস্থান মোকাবিলা করার জন্য রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে একটি ব্যাপক বহুক্ষেত্রের প্রোগ্রাম কিন্তু চালু করা হবে, সেটাই বলা হয়েছে আমাদের এই কেন্দ্রীয় বাজেটে। ঠিক আছে, তো যেহেতু কৃষির কথা বলা হয়েছে, তো কৃষির সম্পর্কিত অবশ্যই করে তোমাদের কিছু ফসল থাকবেই, যেমন থাকছে তুর ডাল, থাকছে উড়দ ডাল এবং থাকছে মুসুর ডাল। তো এই তুর, উড়দ এবং মুসুর এই 3 রকমের ডালকে কেন্দ্র করে সরকার একটি 6 বছরের ডালগুলির আত্মনির্ভরতার মিশন কিন্তু চালু করতে চলেছে বা চালু করবে। তাহলে যদি বলা হয়ে থাকে যে এই যে ডাল মানে তুর ডাল, উড়দ ডাল এবং মুসুর ডাল, এই 3 রকমের ডালকে কেন্দ্র করে সরকার মোট 6 বছর মানে 6 বছরের ডালগুলিকে আত্মনির্ভরতার মিশন হিসেবে কিন্তু চালু করবে। নেক্সট, রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে কৃষকদের জন্য উৎপাদন, দক্ষ সরবরাহ এবং থাকছে আমাদের প্রক্রিয়াকরণ এবং লাভজনক দামের প্রচারের জন্য কিন্তু ব্যাপক কর্মসূচি চালু করা হতে চলেছে। তাহলে রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে কৃষকদের জন্য উৎপাদন, দক্ষ সরবরাহ, থাকছে প্রক্রিয়াকরণ এবং লাভজনক দামের প্রচারের জন্য একটি ব্যাপক কিন্তু কর্মসূচি চালু করা হবে। তাহলে প্রথমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কত রকমের ডালকে এখানে মূলত ফোকাস করা হচ্ছে, তুর ডাল, উড়দ ডাল এবং থাকছে মসুর ডাল, এই 3 রকমের ডালকে কেন্দ্র করে আমাদের ডালগুলির যে আত্মনির্ভরতার মিশন সেটা কিন্তু সম্প্রতি চালু করা হবে 6 বছরের জন্য। নেক্সট, থাকছে আমাদের মাখনার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং থাকছে মূল্য সংযোজন এবং বাজারজাতকরণের উন্নতির জন্য একটি আমাদের মাখনা বোর্ডও কিন্তু তৈরি করা হতে চলেছে। তাহলে মাখনা বোর্ড কিন্তু তৈরি করা হবে এই বাজেট অনুযায়ী, তারই ঘোষণা করা হয়েছে আমাদের বাজেটে। থাকছে তুলা চাষের উৎপাদনশীলতা এবং আমাদের স্থায়িত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির সুবিধার্থে এবং অতিরিক্ত দীর্ঘ প্রধান তুলার জাতকে উন্নীত করার জন্য একটি 5 বছরের মিশন কিন্তু ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রীয় বাজেট 2025-26-এ। এছাড়া আসামের নামরূপে বার্ষিক 12.7 লক্ষ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটি প্ল্যান কিন্তু স্থাপন করা হবে এই কেন্দ্রীয় বাজেট অনুযায়ী। এটা কোথায়? অবশ্যই করে আসামের নামকরণ অনুসারে, আসামের নামরূপে। ঠিক আছে, কত বার্ষিক? প্রায় 12.7 লক্ষ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটি প্ল্যান স্থাপন করা কিন্তু হবে। সেকেন্ডলি, অর্থাৎ সেকেন্ড যে আমাদের ইঞ্জিন থাকছে আমাদের এমএসএমই, অর্থাৎ মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এই সমস্ত এমএসএমইর শ্রেণীবিভাগের জন্য বিনিয়োগ এবং টার্নওভারের সীমা যথাক্রমে 2.5 এবং 2 গুণে কিন্তু উন্নীত করা হবে। তাহলে 2.5 গুণ এবং 2 গুণে কিন্তু মূলত উন্নীত করা হবে এবং সমস্ত এমএসএমই শ্রেণীবিভাগের জন্য বিনিয়োগ এবং টার্নওভারের সীমা কিন্তু এটা রাখা হয়েছে। থাকছে আমাদের উদ্যম নামক যে পোর্টাল, এই উদ্যম পোর্টালকে নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোগের জন্য প্রায় 5 লক্ষ টাকা সীমা, প্রায় কত? 5 লক্ষ টাকা সীমা সহ কাস্টমাইজড ক্রেডিট কার্ড এবং প্রথম বছরের 10 লক্ষ কার্ড কিন্তু ইস্যু করা হবে। তাহলে আমাদের উদ্যম পোর্টাল নিবন্ধিত করার উদ্দেশ্যে বা করার লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগের জন্য প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত সীমা সহ কাস্টমাইজড ক্রেডিট কার্ড এবং প্রথম বছরে টোটাল 10 লক্ষ কার্ড কিন্তু ইস্যু করার কথা বলা হয়েছে আমাদের এই বাজেটে।
থাকছে তহবিলের একটি আমাদের তহবিলের মধ্যে একটি নতুন তহবিল প্রসারিত পরিধি সহ এবং 10,000 কোটি টাকার নতুন অনুদান মানে নতুন অবদান কিন্তু আমাদের এখানে স্থাপন করা হতে চলেছে। ঠিক থাকছে 5 লক্ষ মহিলা তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের প্রথমবারের উদ্যোক্তাদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, যা আগামী 5 বছরে 2 কোটি পর্যন্ত মেয়াদি ঋণ কিন্তু প্রদান করা হবে। তাহলে 5 লক্ষ মহিলা তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির প্রথমবারের উদ্যোক্তাদের জন্য একটি নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে এবং যা আগামী 5 বছরে প্রায় 2 কোটি টাকা পর্যন্ত কিন্তু মেয়াদি ঋণ প্রদান করা হবে। ঠিক আছে, থাকছে আমাদের পরবর্তী পাঠ, অর্থাৎ আমাদের ভারতের যে আমাদের শুজ পাদুকা এবং চামড়া খাতের উৎপাদনশীলতা গুণমান এবং প্রতিযোগিতামূলক বাড়াতে প্রায় 22 লক্ষ লোকের কর্মসংস্থান কিন্তু করা হবে আমাদের এই বাজেটে, সেটাই বলা হয়েছে। শুধুমাত্র তাই নয়, প্রায় 4 লক্ষ কোটি টাকার টার্নওভার এবং 1.1 লক্ষ কোটির বেশি রপ্তানি কিন্তু করা হতে চলেছে। তাহলে বাজেটে তারা এটা মানে বাজেটে কিন্তু মূলত ফোকাস করে, যেহেতু বললাম যে রপ্তানির দিকে এবং ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের দিকে, তো অবভিয়াসলি বিনিয়োগ করলে তো টার্নওভার আসবেই। তাহলে আমাদের কত টার্নওভারে রাখা হয়েছে? প্রায় 4 লক্ষ কোটি টাকা এবং রপ্তানি করা হবে প্রায় 1.1 লক্ষ কোটি। 1.1 লক্ষ কোটির বেশি কিন্তু রপ্তানি তৈরি করা হতে চলেছে। থাকছে উচ্চমানের অনন্য উদ্ভাবন এবং টেকসই খেলনা তৈরির করায় একটি আমাদের পরিকল্পনা ভারতের খেলনাগুলির জন্য একটি বিশেষ বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং অবশ্যই করে মেক ইন ইন্ডিয়া আগের বছরের যে বাজেট সেই বাজেটও কিন্তু ছিল এবং এই বছরের বাজেটেও কিন্তু আছে। তাহলে মেক ইন ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোট মাঝারি এবং যে বড় শিল্পগুলিকে কভার করে একটি জাতীয় উৎপাদন মিশন ঘোষণা করা কিন্তু হয়েছে। তাহলে মেক ইন ইন্ডিয়াকে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ বা ছোট মাঝারি এবং বড় শিল্পগুলি কভার করে একটি জাতীয় উৎপাদন মিশন ঘোষণা করা হয়েছে। তৃতীয় যে ইঞ্জিন বা থার্ড যে ইঞ্জিন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তাহলে এই ইনভেস্টমেন্ট হিসেবে আমাদের ভারত নেট নামক যে ভারত সরকারের একটি প্রকল্প রয়েছে, সেই ভারত নেটের আমাদের প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার সমস্ত সরকারি মাধ্যমিক যে বিদ্যালয় এবং তার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ কিন্তু প্রদান করা হতে চলেছে। তাহলে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা কিন্তু হতে চলেছে, যেটা রয়েছে আমাদের ভারত নেট প্রকল্পের আন্ডারে। আরও প্রায় 6,500 শিক্ষার্থীর জন্য শিক্ষার সুবিধার্থে 2014 সালের পরে আরও 5টি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা কিন্তু শুরু হয়েছিল এবং তারই এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। তাহলে 6,500 শিক্ষার্থীর জন্য শিক্ষার সুবিধার্থে 2014 সালের পর আরও 5টি আইআইটি কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং তার কাজও কিন্তু এখনো একই রকমভাবে চলছে এবং অতিরিক্ত ফেসিলিটিও কিন্তু অ্যাড হতে চলেছে। থাকছে শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অবভিয়াসলি কারণ আমরা এখন বর্তমানে 2025-এ দাঁড়িয়ে আছি, তো 25-এ দাঁড়িয়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তো ফোকাস করতেই হবে। তো এই শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে, যার মোট ব্যয় কত? যার মোট ব্যয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। যার মোট যে এক্সপেন্স সেই এক্সপেন্স রাখা হচ্ছে কত? প্রায় 500 কোটি টাকা পর্যন্ত কিন্তু ব্যয় হতে চলেছে। আগামী বছর অর্থাৎ 2026 সালে মেডিকেল কলেজ এবং হসপিটাল বা হাসপাতালে প্রায় 10,000 অতিরিক্ত সিট বা আসন যোগ করা হবে, যা পরবর্তী 5 বছরে প্রায় 75,000 আসন কিন্তু যোগ করবে। তাহলে সম্প্রতি আমাদের আগামী বছর 2026-এ মেডিকেল কলেজ এবং হসপিটালে প্রায় 10,000 অতিরিক্ত আসন কিন্তু যোগ করা হবে, যা
আরও 5 বছরের মধ্যে সেইটা 75,000 আসনে গিয়ে কিন্তু যোগ করতে চলেছে। থাকছে সরকার অর্থাৎ গভর্নমেন্ট আগামী 3 বছরে সমস্ত জেলা হাসপাতালকে ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করবে এবং 2025-26 সালে এই স্থাপন কেন্দ্রটি হবে প্রায় 200টি। তাহলে যদি বলা হয় যে সরকার আগামী 3 বছরে সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন কিন্তু করবে এবং যা 2025-26-এ এটা কিন্তু দাঁড়াবে কততে 200টি কেন্দ্রতে বা 200টি সেন্টারে। ঠিক আছে, এছাড়া থাকছে পরিকাঠামো সম্পর্কিত মন্ত্রকগুলি PPP বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখানে যে তোমরা PPP মোড দেখছো, এই PPP মোডটা কি? এই PPP মোড হয়ে যাচ্ছে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, এই তো পরিকাঠামো সম্পর্কিত মন্ত্রকগুলি এই PPP মডেলে 3 বছরের প্রকল্পগুলিকে পাইপলাইন নিয়ে আসতে এবং রাজ্যগুলিও উৎসাহিত কিন্তু করেছে। থাকছে মূলধন ব্যয় এবং সংস্কারের জন্য প্রণোদনার জন্য রাজ্যগুলিকে প্রায় 50 বছরের সুদমুক্ত ঋণের জন্য প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব কিন্তু করা হয়েছে। তাহলে 1.5 লক্ষ কোটি টাকার ব্যয় কিন্তু আমাদের প্রস্তাব করা হয়েছে এই আগামী 50 বছরের মধ্যে, এবং সেটা অবশ্যই করে সুদমুক্ত ঋণের জন্য। থাকছে 2025 থেকে 2030 অর্থাৎ এই যে 5টা বছর, এই 5টা বছরের জন্য দ্বিতীয় পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যা নতুন প্রকল্পগুলিতে প্রায় 10 লক্ষ কোটি টাকার মূলধন কিন্তু ফিরিয়ে আনার জন্য এটা মূলত করা। ঠিক আছে, থাকছে আমাদের 25,000 কোটি টাকার আমাদের কার্পাস সহ একটি সামুদ্রিক উন্নয়ন তহবিল স্থাপন করা হবে, যার 49% অর্থাৎ 49% পর্যন্ত সরকারকে অবদান এবং বন্দর ও বেসরকারি খাতের ভারসাম্য কিন্তু করা হতে চলেছে। ঠিক আছে, নেক্সট জুলাই বাজেটে ঘোষিত যে বেসরকারি খাত, আমাদের জুলাই মাসের 2024-এর যে জুলাই মাসে তখন আমাদের বাজেট ঘোষণা হয়েছিল, সেই জুলাই বাজেটে ঘোষিত বেসরকারি খাতের গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগের বাস্তবায়নের জন্য প্রায় 20,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হবে। থাকছে এখানে উন্নত আর্থিক সহায়তা উন্নত আর্থিক মানে ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট্যান্স করতে হবে সহ প্রায় প্রায় IIT এবং IISc অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা কিনা আমাদের বেঙ্গালুরুতে অবস্থিত, সেই IITs এবং IISc-তে প্রযুক্তিগত গবেষণার জন্য প্রায় 10,000 কিন্তু ফেলোশিপ দেওয়া হবে। থাকছে ভবিষ্যৎ খাদ্য পুষ্টি নিরাপত্তার জন্য 10 লক্ষ জার্ম প্লাজম লাইন সহ প্রায় দ্বিতীয় জিন ব্যাংক স্থাপন কিন্তু করা হতে চলেছে এবং চ্যালেঞ্জ মোডের মাধ্যমে রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে দেশের শীর্ষ 50টি পর্যটন গন্তব্যস্থল কিন্তু আমাদের তৈরি করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী যে ইঞ্জিন অর্থাৎ থাকছে এক্সপোর্ট বা রপ্তানি। এই রপ্তানিতেও কিন্তু অবশ্যই করে আমাদের ফোকাস করতে হবে, তার কারণ এই রপ্তানি একমাত্র মাধ্যম যেখান থেকে আমাদের ভারতবর্ষে টাকা ঢুকবে, ইনফ্লো হবে, আউটফ্লো নয়। তো এই চতুর্থ ইঞ্জিন হিসেবে কিন্তু রাখা হয়েছে রপ্তানিকে। সো একটি রপ্তানি উন্নয়ন মিশন সেক্টরাল এবং মন্ত্রী পর্যায়ের লক্ষ্যমাত্রা বাণিজ্য, MSME এবং অর্থ মন্ত্রণালয়ের দ্বারা যৌথভাবে কিন্তু চালিত হবে। থাকছে উদীয়মান টায়ার 2 শহরে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের প্রচারের জন্য রাজ্যগুলির নির্দেশিকা হিসেবে একটি জাতীয় কাঠামো কিন্তু তৈরি করা হতে চলেছে। জনবিশ্বাস বিল 2.0 নামক এক বিভিন্ন আইনে 100টিরও বেশি বিধানকে অপরাধ মুক্ত করতে কিন্তু আমাদের করতে চলেছে আমাদের ভারত সরকার। এবং পেনশন পণ্যের
পেনশন পণ্যের নিয়ন্ত্রক সমন্বয় এবং উন্নয়নের জন্য একটি ফোরাম স্থাপনও কিন্তু করা হতে চলেছে। যে সমস্ত সংস্থাগুলিতে ভারতের সম্পূর্ণ প্রিমিয়াম বিনিয়োগ করে তাদের জন্য বিমা খাতের এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এই এফডিআই সীমা ৭৪ থেকে ১০০% কিন্তু উন্নীত করা হবে। তাহলে এই যে লাস্টের যে পয়েন্টটা, এই লাস্টের পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে সমস্ত সংস্থাগুলি ভারতে সম্পূর্ণ প্রিমিয়াম বিনিয়োগ করে তাদের জন্য বিমা খাতে ইন্স্যুরেন্স সেক্টরে এফডিআই এর সীমা 75 থেকে বাড়িয়ে 100%-এ কিন্তু উন্নীত করা হতে চলেছে। তো এইগুলো আমাদের সমস্ত পার্ট নাম্বার এতে দেখলাম। এবার পার্ট নাম্বার বি হচ্ছে টোটালি কস্টের ওপর, বা কস্ট বলছি আমাদের করের ওপর, ট্যাক্সের ওপর। তো সেরকমই আমাদের থাকছে প্রথমে প্রত্যক্ষ কর, এবং আমরা সকলে জানি যে আপ টু 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কোনো আয় কর দিতে হবে না। অর্থাৎ কারোর যদি মাসে 1 লক্ষ টাকাও হয় তাহলেও কিন্তু তাকে আমাদের কি হয়েছে, আমাদের মূলত 12 লাখ টাকা পর্যন্ত, 12 লাখ টাকা আয় পর্যন্ত কোনো রকমের ট্যাক্স কিন্তু পেয়েবল নয়। ঠিক আছে, বিশেষ হারের আয় যেমন মূলধন লাভ ব্যতীত মাসে গড় আয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক ৭৫,০০০ টাকার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, ৭৫,০০০ টাকার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের কারণে বেতনভোগী করদাতাদের জন্য এই সীমা হবে প্রায় 12.75 লক্ষ কোটি টাকা। খুব গুরুত্বপূর্ণ যেই লাইনগুলো তোমাদের এখানে লেখা রয়েছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, থাকছে নতুন কাঠামো মধ্যবিত্তের কর কমিয়ে আনবে। নতুন যে কাঠামো, এই যে কর কাঠামো বা ট্যাক্স স্ট্রাকচার, এটি মধ্যবিত্ত মানে মিডল ক্লাস ফ্যামিলিজদের জন্য অত্যন্ত ভালো। ঠিক আছে, খুবই ভালো একটা মানে বলা যেতে পারে যে বাজেটে বলা হয়েছে যে এটা তো মধ্যবিত্তদের কর কমিয়ে আনবে এবং তাদের হাতে আরও বেশি করে অর্থ ছেড়ে দেবে পরিবারের ব্যবহার, সঞ্চয় এবং বিনিয়োগ কিন্তু রীতিমতো কি করবে, ইনক্রিজ করবে বা বৃদ্ধি করবে। অবভিয়াসলি যদি কর কমে যায় তাহলে আমাদের ইনভেস্টমেন্টে বাড়বে, সঞ্চয় বাড়বে, তারা সেই টাকাকে ইউজ করতে পারবে, ইউজ করে তারা তাদের পারচেসিং পাওয়ারটাকে বাড়াতে পারবে। সেই কারণেই মূলত এটি করা। তো দেখো, যদি আমরা সংশোধিত কর কাঠামো দেখি তাহলে এই হচ্ছে আমাদের নতুন কর কাঠামো, অর্থাৎ 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত একদম 0, 4 থেকে 8 লক্ষ মানে 8 লক্ষ পর্যন্ত হচ্ছে আমাদের 10%, 8 থেকে 12 সরি 4 থেকে 8 হচ্ছে 5%, 8 থেকে 12 হয়ে যাচ্ছে আমাদের 10%, 12 থেকে 16 হচ্ছে 15%, 16 থেকে 20 হয়ে যাচ্ছে আমাদের 15%, 16 থেকে 20 হয়ে 20%, 20 থেকে 24 হয়ে যাচ্ছে আমাদের 25%, এবং অবশ্যই করে 24 লক্ষের বেশি হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে আমাদের 30% কিন্তু থাকছে আমাদের কর হার। ঠিক আছে, মূলত এইগুলো কি, এইগুলো হয়ে যাচ্ছে সমস্ত পার্সেন্টেজ, এগুলো হয়ে যাচ্ছে সমস্ত পার্সেন্টেজ ফরম্যাটে বা শতাংশের ফরম্যাটে। ঠিক আছে, তো এই যে প্রত্যক্ষ কর এই প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর কর কর্তনের যে সীমা তার বর্তমান প্রায় 50 আমাদের কত টাকা 50,000 টাকা থেকে দ্বিগুণ করে 50,000 টাকা থেকে দ্বিগুণ করে এটা রাখা হয়েছে 1 লক্ষ টাকা পর্যন্ত। 50,000 টাকা থেকে দ্বিগুণ করে রাখা হয়েছে 1 লক্ষ টাকা পর্যন্ত, এবং ভাড়ায় টিডিএস এর বার্ষিক যে সীমা সেটা 2.4 লক্ষ টাকা, 2.40 লক্ষ টাকা থেকে বেড়ে সেটা 6 লক্ষ টাকা কিন্তু হয়েছে। অর্থাৎ যাদের আমাদের রেন্টে যাদের টিডিএস যাদের কাটা হয় সেই টিডিএস বার্ষিক সীমা 2.4 লাখ থেকে 6 লাখ কিন্তু আমাদের ইনক্রিজ করা হয়েছে। এছাড়া আমাদের থাকছে সার্বভৌম সম্পদ তহবিল এবং পেনশন তহবিলে বিনিয়োগ করার যে তারিখ আরও এটা 5 বছরে বর্ধিত করা হয়েছে, যা 31শে মার্চ 2030 পর্যন্ত কিন্তু 30 পর্যন্ত তাদের থেকে অবকাঠামোর খাতে তহবিল উন্নীত করা হবে। ঠিক আছে, থাকছে আমাদের 1/4/2030 অর্থাৎ 2030 সালের 1 এপ্রিল এর আগে নিগমিত স্টার্টআপগুলির জন্য উপলব্ধ যে সেই সুবিধার অনুমতি দেওয়ার জন্য প্রায় 5 বছরের দ্বারা অন্তর্ভুক্তি মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমাদের কত বছর, 5 বছর দ্বারা কিন্তু অন্তর্ভুক্তির যে মেয়াদ সেটি মূলত বৃদ্ধি করা হয়েছে।
ঠিক এই গেল আমাদের প্রত্যক্ষ কর, অর্থাৎ যাদের ওপরে ট্যাক্স চাপানো হবে তারাই আলটিমেটলি পে করবে। এবার আসি আমরা পরোক্ষ করে, অর্থাৎ একজনের ভায়া হয়ে টাকা সরকারের কাছে যায়, সেইটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। তো এই পরোক্ষ কর অর্থাৎ 7টি শুল্কের হার কিন্তু আমাদের সরিয়ে দিয়ে সরানো হয়েছে, এবং যা 2023-24 বাজেটে অপসারিত সেই 7টি শুল্কের হারের চেয়েও আরও বেশি, এবং এরপর এই শূন্য হার সহ মাত্র 8টি শুল্ক হার কিন্তু অবশিষ্ট থাকবে। ঠিক এই পরোক্ষ করের এক্সাম্পল হিসেবে কিন্তু আমরা বলতেই পারি জিএসটি, পরোক্ষ করের এক্সাম্পল হয়ে যাচ্ছে আমাদের জিএসটি। তো এই যে 7টি শুল্কের হার সরানোটা হয়ে গেল, আমাদের যে পরোক্ষ করের প্রায় আমাদের থাকছে 2600 কোটি টাকার রাজস্ব কিন্তু বাদ দেওয়া হবে। পরোক্ষ করের প্রায় 2600 কোটি টাকার কিন্তু রাজস্ব বাদ দেওয়া হবে। এছাড়া ইন্টারেক্টিভ প্ল্যান্ট প্যানেল ডিসপ্লেতে আমাদের বেসিক কাস্টমস ডিউটি অর্থাৎ বিসিডি এটা আমাদের 10% থেকে বৃদ্ধি করে 20% কিন্তু করা হয়েছে, এবং এই বেসিক কাস্টমস ডিউটি বা বিসিডি এটা ওপেন সেল এবং অন্যান্য উপাদানের উপর প্রায় 5% কিন্তু কমানো হয়েছে। যদি আমরা ওপেন সেলের কথা বলি তাহলে এই ওপেন সেলের কিছু অংশে আমাদের এই বিসিডি বা বেসিক কাস্টমস ডিউটি এটা আমাদের কিন্তু পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে, বা এটা আমাদের ডিসকাউন্ট করা হয়েছে বা ছাড় দেওয়া হয়ে গেছে বেসিক্যালি। ঠিক আছে, তারপরে ইভি ব্যাটারির উৎপাদনের জন্য প্রায় 35টি অতিরিক্ত মূলধনী পণ্য এবং মোবাইল ফোনের ব্যাটারির উৎপাদনের জন্য প্রায় 28টি অতিরিক্ত মূলধনী পণ্য এখানে ছাড় দেওয়া হয়েছে। এগুলো এর আওতায় রাখা হয়নি, এগুলোকে এই বাজেটের জন্য হয়ে যাচ্ছে আমাদের ছাড়। ইভি ব্যাটারির উৎপাদন এবং ফোনের ব্যাটারি উৎপাদন। ঠিক আছে, থাকছে আমাদের বেসিক কাস্টমস ডিউটি অর্থাৎ বিসিডি ক্যারিয়ার গ্রেড ইথারনেট সূচকগুলি আমাদের সুইচগুলিকে 20% থেকে 10% কিন্তু কমানো হয়েছে। 20% থেকে 10% কিন্তু আমাদের কমানো হয়েছে। থাকছে বেসিক কাস্টমস ডিউটি অর্থাৎ বিসিডি ফ্রোজেন পেস্ট এর অ্যানালগ পণ্য তৈরি এবং রপ্তানির জন্য প্রায় 30% থেকে কমিয়ে 5% কিন্তু করা হয়েছে। এবং মাছ ও চিংড়ির খাদ্য তৈরির জন্য ফিশ হাইড্রোলাইজেড বিসিডি 15% থেকে এটা সরিয়ে বা কমিয়ে আমাদের 5% কিন্তু করা হয়েছে। 15% থেকে কমিয়ে আপ টু 5% কমা হয়েছে, তাহলে এগুলো আমাদের রীতিমতো ডিক্রিজ করা হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, থাকছে আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারকদের যে পণ্যের ছাড়পত্রের পরে স্বেচ্ছায় আমাদের বস্তুগত যে তথ্য সেই তথ্য ঘোষণা করতে এবং সুদ সহ কিন্তু জরিমানা ছাড়াই শুল্ক পরিশোধ করতে সক্ষম করার জন্য একটি নতুন বিধান চালু করা হয়েছে। এবং প্রাসঙ্গিক নিয়মে আমদানিকৃত ইনপুট শেষ ব্যবহারের সময়সীমা এটা 6 মাস থেকে 1 বছর বাড়ানো হয়েছে। কত? প্রায় 6 মান্থ আগে ছিল, সেটা আগে ওটা বাইমান্থলি ছিল, এখন সেটা আমাদের 1 ইয়ার বা 1 বছর করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট ইম্পর্টেন্ট পয়েন্ট রিগার্ডিং দ্য ইউনিয়ন বাজেট অফ 2025-26। তাহলে যেই সমস্ত পয়েন্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে সেগুলোই কিন্তু আমরা ভালো করে দেখলাম আমাদের পরীক্ষাকে টার্গেট করে। তো তোমাদের আরও একবার বলে রাখি যে আগামীকাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি তোমাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে একটি ফ্রি ব্যাচ, যেখান থেকে তোমরা পেয়ে যাবে সমস্ত ক্লাসের পিডিএফ, থাকছে ফ্রি ক্লাসেস, থাকছে ই-ম্যাগাজিনস এবং থাকছে PYQ পেপার্স। তো তার জন্য অবশ্যই করে তোমরা BSSI কম্পিটিটিভ এই অ্যাপটিকে কিন্তু ইনস্টল করতে একদমই ভুলো না। ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিও তোমাদের ফোন নাম্বার, নাম এবং মেল আইডির দ্বারা। ঠিক আছে, এবং পাশাপাশি আগামীকাল থেকে তোমরা কিন্তু সমস্ত ক্লাসেসগুলো করতে থাকো। তোমাদের ডেসক্রিপশানে কিন্তু এবং ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই করে জয়েন করে ফেলতে পারো টার্গেট RRB গ্রুপ ডির গ্রুপে, এবং যেখান থেকে তোমরা এই সমস্ত ক্লাসের নোটিফিকেশানস অন টাইমে কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা ডেইলি বেসিস এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এবং উইকলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স MCQs ফরম্যাটে এবং PDF ফরম্যাটে পেতে চাইছো, তাদের জন্য অবশ্যই করে বলে রাখি যে তোমরা ভিজিট করতে পারো vlog.bssi.in এই ওয়েবসাইটে।
ঠিক, তোমাদের যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে এই ইউনিয়ন বাজেট 2025-26 সম্পর্কিত, তাহলে অবশ্যই করে তোমরা তোমাদের যে কমেন্ট সেকশন অর্থাৎ অফলাইন কমেন্ট সেকশনে তোমরা জানাতে একদমই ভুলো না। সো চলো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।